মেলার আগত যাত্রীদের উদ্দেশ্যে ঘোষণা করছি, আপনারা দয়া করে কেউ এদিক ওদিক ছোটাছুটি করবেন না। এই প্রচুর ঝড় বৃষ্টিতে নিজেদের জীবন বাঁচাতে যে যেখানে পারেন আশ্রয় নিন। মেলার আগত যাত্রীদের উদ্দেশ্যে ঘোষণা করছি, আপনারা দয়া করে কেউ এদিক ওদিক ছোটাছুটি করবেন না। এই প্রচুর ঝড় বৃষ্টিতে নিজেদের জীবন বাঁচাতে যে যেখানে পারেন আশ্রয় নিন। সঙ্গীতা, সঙ্গীতা তুমি কোথায়? পাপাইকে নিয়ে তুমি কোন দিকে গেলে? ও ভাই, বাচ্চা কোলে কোনো এক ভদ্র মহিলাকে দেখেছ? ও মা, নীল শাড়ি পরা বাচ্চা কোলে কোনো এক মেয়েকে দেখেছ? ও ভাই, ও বলো না আমার সঙ্গীতাকে দেখেছ? ও মা, আর সঙ্গীতাকে দেখেছ? কেউ দেখেন নে? সঙ্গীতা, একবার সাড়া দাও, একবার দেখা দাও। আমি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, তুমি পাপাইকে নিয়ে আমার কাছে চলে এসো। সঙ্গীতা, পাপা। কে কাঁদছে? তবে কি আমার পাপাই কাঁদছে? কোথায় কাঁদছে? কোন দিকে কাঁদছে? হ্যাঁ, ওই দিক থেকেই তো কান্নাটা ভেসে আসছে। আমার পাপাই, আমার এ তো আমার পাপাই নয়। আমার পাপাই তো 2 বছরের, সে বসতে পারে, ছোট্ট ছোট্ট পায়ে চলতে পারে। এ তো আমার পাপাই নয়। আশেপাশে কি কেউ নেই? না না, কাঁদে না, কাঁদে না। আরে, এ তো এক শিশুকন্যা। বাহ, কি মিষ্টি দেখতে মেয়েটিকে। এই তো মিষ্টি মেয়ে কান্না বন্ধ করে হাসছে। আর আর আমার আদরের পাপাই, ও ভোলানাথ, এ তো বাউর কি হাসি কান্নার খেলা। কোন মা, কেমন মা, এমন কোন বিপদে পড়ে কোলের মেয়েকে ফেলে দিয়ে গেল? এই যে শুনছেন, কেউ শুনছেন? দয়া করে আপনার মেয়েকে আমার কোল থেকে নিয়ে যান। না, কেউ এলো না। এদিকে আমার স্ত্রী সঙ্গীতা, আদরের পাপাই, না না, ওদের খুঁজে বের করতেই হবে। চল মামনি, চল, তোকে কোলে নিয়ে ওদের আমি খুঁজে বেড়াই। সেই সঙ্গে তোর মা বাবাকেও খুঁজে বেড়াই। যতদিন না তোর মা বাবাকে খুঁজে পাবো, তুই আমার মেয়ে হয়েই থাকবি। এই মেলায় এসে মানিক হারিয়ে আমি মুক্ত পেয়েছি, তাই আজ থেকে তোর নাম হলো ঝিনুক। চিরদিন আমার স্মরণে থাকবি তুই, ঝড়ের রাতে কুড়ানো ঝিনুক। 22 বছর পর এসে গেছে, এসে গেছে ঝিনুক, এসে গেছে। আপনারা কেউ ধৈর্য হারাবেন না, একটুখানি সময় দিন। ঝিনুক মঞ্চে আসার জন্য রেডি হচ্ছে। আপনাদের মনকে খুশিতে ভরিয়ে দেবে জি বাংলা সারেগামাপা মঞ্চের গায়িকা মিস ঝিনুক। সুধী সত্রী মণ্ডলী, কুণ্ডল পাল উদীয়মান ক্লাবের বর্ষবরণ অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে আপনাদের আবারও একবার প্রণাম, প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলি, সকাল থেকে আমরা সবাই বর্ষবরণ অনুষ্ঠানে মেতে আছি। সকাল থেকে চলছিল নানান খেলাধুলার প্রতিযোগিতা, বিকেলে বসে আঁকো ও আবৃত্তি প্রতিযোগিতা, এতক্ষণ মঞ্চে চলছিল নাচ গানের আসর। এবারে আমাদের শেষ শিল্পী। তো তার আগে আপনাদের একটা সুখবর জানাই, আমাদের ক্লাবের সদস্য সুবর্ণ সামন্ত কর্মসূত্রে তিনি বাইরে থাকেন, এইমাত্র এসে পৌঁছেছেন। তাই আমাদের সেই বিশেষ সদস্যকে আমরা ক্লাবের পক্ষ থেকে বরণ করে নেব। সুবর্ণদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সুবর্ণদা, আপনি মঞ্চে আসুন প্লিজ, কাম অন দ্য স্টেজ। এবারে সুবর্ণদাকে বরণ করে নিচ্ছেন আমাদের গ্রামের কৃতি ছাত্রী অনুষ্কা আড্ড।
ধন্যবাদ সুবর্ণদাকে ক্লাবের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। এবারে সুবর্ণদাকে সংক্ষেপে কিছু বলার জন্য আমরা ক্লাবের পক্ষ থেকে অনুরোধ করছি। নমস্কার। এখানে উপস্থিত সকল দর্শক মণ্ডলী ও আমাদের কুণ্ডলপাল উদীয়মান ক্লাবের সকল সদস্য এবং সদস্যগণ, সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাই। এই বর্ষবরণ অনুষ্ঠানে আমার আসতে খানিকটা লেট হওয়ার কারণে আমি সবার কাছে আমি সবার কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে এখন বেশি বক্তব্য না, শুধু এটুকুই বলবো, নতুন বছরে পা রেখে আমরা সকলে শপথ গ্রহণ করি হিংসা বিদ্বেষ ভুলে হাসি গান আনন্দ ও ভ্রাতৃত্ব বন্ধনে আমরা যেন সারাটা বছর ভালোভাবে কাটাতে পারি। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এবারে মঞ্চে আসছে আপনার আমার তথা গ্রাম বাংলার সেই চির আকাঙ্ক্ষিত জি বাংলা সারেগামাপা মঞ্চের গায়িকা মিস ঝিনুক। ঝিনুককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ঝিনুক, আপনি মঞ্চে আসুন প্লিজ, কাম অন দ্য স্টেজ। এবারে ক্লাবের পক্ষ থেকে আমরা ঝিনুককেও বরণ করে নিচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এখানে আমাদের বরণ পর্ব অনুষ্ঠান শেষ হলো। এবারে আপনারা শুনতে থাকুন আপনাদের সেই চির আকাঙ্ক্ষিত শিল্পীর কণ্ঠে গান। মিস ঝিনুক, নিন স্টার্ট। সবাইকে যথাযথ স্থানে প্রণাম ভালোবাসা জানিয়ে আজকে আমার গান শুরু করছি। এসো আলো এসো হে, তোমায় সুস্বাগতম। এসো আলো এসো হে, তোমায় সুস্বাগতম। তুমি যে সত্যম, তুমি যে শিবম, তুমি যে সুন্দরম, তোমায় সুস্বাগতম। এসো আলো এসো হে, তোমায় সুস্বাগতম। সারে মা পা ধা রে, সারে সাদা পা ধা রে ধা সা। সারে মা পা ধা রে, সারে সাদা পা ধা রে ধা সা। নি রে নি পা ধা সা রে। এসো আলো এসো হে, তোমায় সুস্বাগতম। এসো আলো এসো হে, তোমায় সুস্বাগতম। প্লিজ ঝিনুক, জাস্ট এ মিনিট, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। ও তাই? আর সেই জন্য বুঝি সময় সুযোগ নিয়ে আমার মুখোমুখি হতে চাইছো? হ্যাঁ, না মানে সেই কলেজ লাইফ থেকে তোমার সঙ্গে অনেকবার মুখোমুখি হয়েছে, কিন্তু কিন্তু আমাদের চোখ মুখের ইশারায় সব কথা বলছে। কিন্তু কেউ আমরা মুখ খুলে কোনো কিছু কথা বলতে পারিনি। এই যে মশাই, এর জন্য দায়ী কিন্তু আমি নই, কারণ ওই যে একটা প্রবাদ বাক্য আছে, মেয়েদের বুক ফাটে তবু মুখ ফোটে না। তাই আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে বলছি ঝিনুক, আই লাভ ইউ ঝিনুক, আই লাভ ইউ। এই কেউ শুনে ফেললো না তো? বলি শুনলে কি হতো? তোমাকে চ্যান্তলা করে তুলে নিয়ে গিয়ে ওই ক্লাব ঘরে ভরে দিত। বলি তখন তুমি কি করতে? আমার এই অবস্থা দেখে কি পালিয়ে যেতে? হ্যাঁ, আহ? না আমি সবাইকে চিৎকার করে বলতাম যে ওনাকে ছেড়ে দিন, ওনার অপরাধের বিচার করব আমি। ব্যাস, সকলে মিলে আমাকে তোমার হাতে তুলে দিত। ঠিক তখন তোমার হাতে হাত রেখে কোনো নির্জন জায়গায় গিয়ে বলতাম, কি? ইউ লাভ মি। প্লিজ ঝিনুক, আর কারণ কথাটা বলো। তবে তুমি যদি আমাদের বাড়িতে গিয়ে আমার বাপের সামনে
তখনই তখনই তোমার চোখে চোখ রেখে বাপির সামনে বলবো, কি আমি সুবর্ণকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তাই হবে ঝিনুক, তাই হবে। আজকের এই সত্যকে বাস্তবে রূপ দিতে আমি সামনের সপ্তাহে তোমাদের বাড়িতে গিয়ে তোমার বাপের সামনে দাঁড়িয়ে বলবো আমি ঝিনুককে ভালোবাসি। আমার প্রস্তাব মেনে নিয়ে ঝিনুককে আমার হাতে তুলে দিন। ঝিনুককে আমি আমার জীবন সাথী করে জীবনের শেষ দিন পর্যন্ত চলতে চাই। সুবর্ণ, সত্যি সুবর্ণ খুব ভালো ছেলে। সেই কলেজ লাইফ থেকে দেখছি যেমন ভদ্র নম্র তেমনি পড়াশোনায় ফার্স্ট বয়। আবার গ্রাম সেবার দায়িত্ব তুলে নিয়েছে, তাই তো ওকে আমি। কিন্তু বাপির সামনে আচ্ছা বাপিকে আমাকে না 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 বাপি দ্বিমত করবে না। আমার ইচ্ছার মর্যাদা দিতে বাপি নিশ্চয়ই বলবে তোমাদের ইচ্ছার বিরুদ্ধে আমি যাব না। ব্যাস কেল্লা ফতে, আমি হয়ে যাব রোমিও আর জুলিয়েট। ও ভালোবাসা গভীর হয় তখন যখন चाँद चंदनी से होती है, सितारों से नहीं। प्यार एक से होते हैं, हजारों से नहीं। কে আপনি? তুমি আমাকে না চিনলে, আমি কিন্তু তোমাকে বেশ ভালো করে চিনিও জানি ছিল। কিন্তু আপনি অনেক ঘোষাল তোমার বৌদির মামার শালার স্ত্রী নন্দাইয়ের মেয়ের মাস্তুত দাদা। এই যে দেখছি দিদি নাম্বার ওয়ানে রচনাদের প্রশ্ন, আমি বুঝে গেছি আপনি হলেন আমার মাসুদ দাদা। Right. বেশ আমাদের বাড়িতে চলুন। হ্যাঁ যখন তখন নিশ্চয়ই যাবো। আর দিয়ে জমিও তোমার বৌদির সঙ্গে আড্ডা দেবো। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে। তবে হ্যাঁ, যেতে যেতে তোমাকে একটা প্রাইভেট কথা বলি। হ্যাঁ বেশ তো, আপনি বলতে থাকুন আমিও শুনতে থাকি। তোমাকে দেখতে কিন্তু খুব মিষ্টি, আর তোমার শরীরটাও বেশ লোভনীয়। তোমার এই শরীরে টাচ করলে বোধ হয় আমি একেবারে ধন্য হয়ে যাব, ধন্য। তোমার এই যৌবন সমুদ্রে সাঁতার কেটে আমি একেবারে শীতল হয়ে যাব, শীতল। এত দ্রুত পা ফেলে চলেছে না, বুঝছে? এটা তো একটা নির্জন জায়গা। এসো না, এসো না, আমি তোমার গালে একটা চিড়াই। শরীরটা শীতল হয়েছে তো? যদি না হয় তো বলুন, পায়ের জুতোটা হাতে নিয়ে শরীরটাকে একেবারে জড়িয়ে দিই। কি বললি? জুতো বেড়ে আমার শরীরটাকে জুড়িয়ে দিবি, তাই না? তাহলে মার, মার জুতো, মার। কি হলো, মারতে পারলি না তো? এবার তুই দেখ আমি কেমন করে শালা তোর শরীর থেকে একটা একটা করে এই পোশাকগুলো। ওই সরি, কার গালে চড় মেরেছিস তুই জানিস না? এই চড়ের বদলা আমি তোর জম চোপ। তাই নাকি? হ্যাঁ রে স্যার, তোদের মতো নারী লোভী জানোয়ারকে ধ্বংস করার জন্যই আমার জন্ম হয়েছে রে। এই, কে তুই? তোর বোনের পিসের মেয়ের মামার বোনের বান্ধবী ওই নবনীতার ইজ্জত রক্ষাকারী রনি। রানী 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 রনি? হ্যাঁ আমি রনি। পুরাণে শুনেছি দ্রৌপদীর লজ্জা ঢাকতে শ্রীকৃষ্ণ নাকি কাপড় জুগিয়েছিল, আর এই বর্তমান সমাজে আমিও তাই করছি। এই নিন ম্যাডাম আপনার ওড়না। ভাই সোনা! এই, ঠিক আছে লালা, ঠিক আছে, আজ আমি চলে যাচ্ছি, তবে আবার আমি আসবো। আর সেদিন তোর লাশটা পাঠাবো ওর আবার তরে। তখন আমি ঝিনুককে নিয়ে থাকবো হলো সজ্জার ঘরে। কি ঝিনুক, ঠিক বলেছি তুই। আসি আসি মেরে প্যারে ঝিনুক। দাঁড়া ভাই দাঁড়া, এই যন্ত্রটা নামা। আরে যদিও বর্তমান বাজারে মেয়ে খুব শেষ, তবু শালা একটা মেয়েকে নিয়ে দুজনের টানাটানিটা আমার একদম ভালো লাগে না। তুই ওকে নিয়ে এনজয় কর।
পরে দেখবি সড়ক কোথাকার জল কোথায় গিয়ে পড়ে। যাক বাবা, বাঁচা গেল, বদমাইশটা চলে গেছে। এই যে মশাই, আপনার নামটা তো জানলাম, কিন্তু আপনার ঠিকানা? ঠিকানা জানতে চাইবেন না, ঠিকানা বলতে পারবো। আর ঠিকানা জানলো এই বর্তমান সমাজে তার কোনো দাম নেই। তাই ঠিকানার কথাটা ভুলে গিয়ে শুধু নামটা বাঁচিয়ে রাখুন। নাম আমার রনি। রনি? হ্যাঁ রনি। রনি হলো সভ্য সমাজের জঞ্জাল। রনি হলো ফল জগতের একটা তেতো ফল। রনি হলো ফুল জগতের একটা শিমুল ফুল। ভুল ভুল, এ আপনার সম্পূর্ণ ভুল ধারণা। নিশ্চয়ই কোনো কারণে আপনি নিজেকে ছোট করে রাখতে চাইছেন, কিন্তু আমার চোখে আপনি আমাকে আপনি আপনি না করে তুমি করে কথা বলো। আচ্ছা তুমি কি? হয়তো কোনো শকুন্তলার জীবনে আপনি দুষ্মন্ত, কোনো রামের জীবনে আপনি চণ্ডীদাস। আবার সব শেষে বলবে তুমি সকলের জীবনের দাস। না না, আমি আসলে তা বলতে চাইনি। আমি বলতে চেয়েছি আপনি যেমন পরোপকারী বন্ধু, তেমনি আমার চোখেও কি বন্ধু। বন্ধু? হ্যাঁ বন্ধু, বাড়াও হাত। বন্ধু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলতে ওরাই, যারা পকেটে টাকার বান্ডিল মদের বোতল ভরে নিয়ে এসে এই পামেলা হাউসের দরজায় কড়া নাড়ে, ওরাই হলো আমার একমাত্র আত্মীয় বন্ধু বান্ধব। ওদেরকে খুশি করে টাকা কামিয়ে নিতে আমাকে নাচ গান করতে হয়েছিল, আর আমাকে ঠিক এইভাবেই বলতে হয়েছিল, ঝুমকা গিরা রে झुमका गिरा रे बैरेली के बाजार में, झुमका गिरा रे बैरेली के बाजार में, झुमका गिरा झुमका गिरा हाय हाय हाय, झुमका गिरा रे बैरेली के बाजार में, झुमका गिरा रे बैरेली के बाजार में, झुमका गिरा झुमका गिरा हाय 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 ঝুমকা। এইভাবে টাকা আমি বাড়ি তৈরি করে নিজের নামে নাম রেখেছি পামেলা হাউস। গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স এমনকি নরম গদিতে বসে আজ আমি সুখের হাসি হাসছি। কিন্তু শত সুখের মাঝেও দুঃখ শুধু আমার একটাই, আমার গর্ভের সন্তান রনিকে আর 5টা ভদ্র সন্তানের মতো আমি ওকে মানুষ তৈরি করতে পারিনি। এখন আমি তার হাতে তুলে দিতে পারিনি তার পিতৃ পরিচয়। তাই তো মাঝে মাঝে ভাবি এই নোংরা বাই পল্লী ছেড়ে কোনো এক ভদ্র পাড়ায় চলে যাব। কিন্তু আমি চলে গেলে আমার এই পামেলা হাউস কে কিনবে? কে আছে তেমন খদ্দের? খদ্দের আমি ধরে নিছি মালকে, আর সেই সঙ্গে একটা সুন্দরী সেক্সি লড়কির পত্তাও আমি পেয়ে গেছি। ও সত্যি? সহজ মালকিন, আল্লাহর কসম ও শালিকা আমি পল্লীতে তুলবই তুলব। এখন বাড়ি বিক্রি ব্যাপারে কথা বলুন। ওই যে উনি সারা বাড়িটা দেখতে দেখতে এইদিকেই আসছে। নাইস, বিউটিফুল, খুব সুন্দর ডিজাইনের এই ফ্ল্যাট। মালকিন ইনি বাড়িটা কিনতে চাইছেন, আর ইনি হলেন সমাজ সেবক অনেক ঘোষাল। নমস্কার, আমার নাম পামেলা। হ্যাঁ নমস্কার নমস্কার নমস্কার। সত্যি আপনার বাড়িটা খুব সুন্দর, আর তার চেয়েও দেখতে সুন্দর আপনার। তাই নাকি? বাবা, আপনার হাসিতে যেন মুক্ত সরছে। তাহলে কি? ওখানেই থেমে যা কাদের, কারণ তুই তো জানিস 12 বছর আমি নাচ গান বন্ধ করে দিয়েছি। তাছাড়া এই বয়সে না থাক, আমি অনেকদিন হলো ওই মদ গাঁজা সিগারেট এমনকি পকেট মারি ছেড়ে দিয়ে এখন আমি ওই সমাজ সেবায় মন দিয়েছি। সমাজ সেবা? হ্যাঁ সমাজ সেবা। আরে সমাজ সেবার স্বাদ আমার সারা শরীরে একেবারে টকবক করে ফুটছে। আর সেজন্যই তো ভেবেছি ওই চীন, পাকিস্তান আর বাংলাদেশ থেকে সুন্দরী যুবতী মেয়েদের নিয়েছে এই ফ্ল্যাটে রেখে
সমাজ সেবা করবো। বাবা বাবা, চমৎকার চমৎকার, কি সুন্দর আপনার সমাজ ব্যবস্থা। আপনি তো দেখছি এই সমাজ সেবা এদেশের নেতা মন্ত্রীদেরও একেবারে হার মানিয়ে দেবেন। সত্যি অনেক বাবুর সমাজ সেবার কোনো তুলনায় হয় না। হ্যাঁ, আপনি যদি আমাকে ভালো দালালি দেন না, তাহলে উড়িষ্যা থেকে সুন্দরী সুন্দরী মেয়ে নিয়ে আমি আপনার হাতেই তুলে দেবো। দেবো, নিশ্চয়ই দেবো। আর পামেলা দেবী যদি আমার বিজনেসে শেয়ার হতে চান তো না অলেক বাবু, এখন আমি এসব ব্যবসা ট্যাবসা করতে চাই না। আর চাই না বলেই তো এই বাড়িটা বিক্রি করে আমি এখান থেকে চলে যেতে চাইছি। এই বাড়িটা কিনতে চাইছেন? হ্যাঁ শিওর। এখন বলুন পামেলা দেবী, এই বাড়ির সমূহ আসবাবপত্র সহ এই বাড়িটার মূল্য কত? 10 কোটি। কে? আমার ছেলে। ছেলে? বললেন দাদা? ওর নাম ওর নাম রনি। না। আরে তুমি হ্যাঁ, আমি সেদিনে সেই রনি। টাকার খুব গরম হয়েছে তাই না? সমাজ সেবা করবে, সমাজ সেবা। এই ফ্ল্যাটটা কিনে নিয়ে বিদেশ থেকে মেয়ে নিয়েছে, সমাজ সেবা করবে। না মানে আমি হ্যাঁ, তুমি 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 শালা, তোমার মতো মুখোশধারী সমাজ সেবকরাই এই বাংলার যুবক যুবতীদেরকে অন্ধকারের কথা নিয়ে যাচ্ছে। তোমরাই শালা সমাজ সেবার নাম করে বাংলার যুবকদের হাতে ধরে দিচ্ছ মদ, গাঁজা, হেরোইন, বন্দুক, বোমা, পিস্তল। তোমরাই শালা সমাজ সেবার নাম করে বাংলার যুবতীদেরকে নিয়ে যাচ্ছ জাহান্নামের পথে। তাই আমার শেষ কথা, আমার মা যদি সত্যিই বাড়িটা বিক্রি করতে চায়, তাহলে তার খদ্দের আনবো আমি। যেই বাড়িটাকে ভেঙে সেখানে বানাবে কোনো দেবদেবীর মন্দির, মসজিদ অথবা গির্জা। তোমার মতো ক্রেতাকে এই বাড়িটা বিক্রি করব না। দয়া করে তুমি এখান থেকে আসতে পারো। আরে ঠিক আছে ঠিক আছে, আমি এখন আসছি। সেদিনের সেই ঘটনাটা আমি আজও ভুলিনি। আর আজ দাঁড়িয়ে থেকে তোর সমস্ত অপমানসূচক কথাগুলো আমি হজম করে নিয়েছি, কিন্তু এর জবাব আমি একদিন নিশ্চয়ই দেবো। My name is অনেক ঘোষাল। চিরদিন নিজের মনের প্ল্যান আমি সাকসেস করে এসেছি, আগামী দিনেও করব। এই বাড়িটাকে যখন কিনবো বলে মনে করেছি, সোনা কিনবই। তাই বলছিলাম পামেলা দেবী, সহজে যদি বাড়িটা বিক্রি করেন তো ভালো, আর তা না হলে এই বুলেটে এই বুলেটে কিনে নেবো তোদের দেহগুলো, তারপর তোদের গায়ের চামড়ায় আমার পায়ের জুতো বানিয়ে শালা গাট গাট করে হেঁটে এসে এই বাড়ির দখল নেব। আর এটাই আমার শেষ কথা। আজ এই পিস্তলটা তাক করে চলে যাচ্ছি, তবে শেষ কথা বলে যাচ্ছি, সালা এমন একদিন আসবে না যেদিন তোরা নিজে আমার কাছে গিয়ে বিনে পয়সায় এই বাড়িটা বিক্রি করে আসবি। ইয়েস, ইট ইজ মাই চ্যালেঞ্জ। আসি, বাই, গুড বাই। না রনি না, এভাবে এগিয়ে নিজের বিপদ তুই নিজে ডেকে আনিস না বাবা। অনেক কথা লোক হিসেবে ভালো না, রাগের বসে হয়তো, তাও সে পারবে না। কারণ এই কাদের শেখ যাদের নিমক খেয়েছে, তাদের সঙ্গে সে জিন্দগি নিমক হারামি করে না। মালকিন আর রনি ভাইয়ের জিন্দগি রক্ষা করতে এই কাদের শেখ হয়ে উঠবে ভয়ঙ্কর। এই কাদের শেষ বাত ছিল, ওই অনেক ঘোষাল তো একটা মস্সা, कोई मायका लाल जिंदा नहीं जाई, কাদের से कई লড়াই হার মানা। আর যে সাল আমাদের পেছনে লাগতে আসবে তাকে পাঠিয়ে দেব জাহান্নামে। পথে পথে এইভাবে আর কতদিন ঘুরে বেড়াবি রনি? যতদিন না ভদ্র সমাজে ঠাঁই না পাবো ততদিন, রনি রনি ততদিন এই পথই হবে আমার ঠিকানা। রনি গাছতলা নির্জন পার্কই হবে আমার জীবনের আশ্রয়স্থল। রনি। কারণ 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 এই ভদ্র সমাজে ভদ্রলোকেদের সামনে গিয়ে দাঁড়াতে আমি যে লজ্জাবোধ করি গো মা। জানো মা, কেন জানি না আমার মাঝে মাঝে মনে হয় আমি যদি ওদের সামনে গিয়ে দাঁড়াই, ওরা যদি আমার গায়ে থুতু ছিটিয়ে মুখ ফিরিয়ে নেয়, তাই তো আমি একা একা থাকতে ভালোবাসি। ওরে রনি
এর জন্য তো দায়ী আমি। না মা। হ্যাঁ রে, আমি তো তোর জীবনটাকে আজ অন্ধকারের পথে ঠেলে দিয়েছি বাবা। এর জন্য দায়ী শুধু আমি। না গো মা, এর জন্য তুমি দায়ী নও মা। তুমি তোমার জীবনটাকে বাঁচিয়ে দিয়েছো। 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা ভোগ করে তুমি আমাকে পৃথিবীর আলো দেখিয়েছো। কঠোর প্রাণপাত পরিশ্রম করে তুমি আমাকে মানুষের মতো মানুষ করেছো। এর জন্য তুমি দায়ী নও মা, দায়ী তো সে যে আমাকে তোমার গর্ভে দিয়ে তোমাকে ঠেলে দিয়েছে অন্ধকারে, যে তোমাকে বাড়িতে নিয়ে গিয়ে জেনে আশ্রয়, যে আমাকে দেয়নি পিতৃ পরিচয়। ভদ্র লোকটাকে একবার যদি আমি কাছে পেতাম। সন্তান হয়ে জন্মদাতা পিতাকে অভদ্র বলতে তোর বিবেকে এতটুকু বাঁচল না? যদিও সেই মহান মানুষটার কথা আজ আমি ভুলে গেছি, কিন্তু আমাকে ভুলতে বাধ্য করেছে এই অন্ধকার সমাজ। তাই এই অন্ধকার সমাজে দাঁড়িয়ে আজ আমি চিৎকার করে বলবো, তুইও ভদ্র সন্তান, আর তোর জন্মদাতা পিতাও একজন ভদ্র মানুষ। বলো না আমার সেই মহান মানুষের ঠিকানা, দাও তার পরিচয়। আমি এক্ষুনি ছুটে যাবো তার কাছে। ছুটে গিয়ে আমার বাবার পা দুটো জড়িয়ে ধরে বলবো, বাবা। তুমি তুমি আমার মাকে আলোর সমাজে স্বীকৃতি দাও না বাবা। তুমি আমার মাকে আলোর সমাজে স্বীকৃতি দাও না। ও মা, মাগো, কি আমার বাবা, কি তার ঠিকানা? জানি না, আমি জানি না, আমি তার ঠিকানা জানি না, আমি তার পরিচয় তোকে কোনো দিন দিতে পারবো মা। ওরে রানী, ওরে আমার খোকন সোনা, ওরে আমার সোনামণি, তোর খুব লেগেছে তাই না রে? না গো মা। যে হাত দিয়ে আমি তোকে আঘাত করেছি সেই হাতটাকে আজ আমি বলছি, ওরে হতভাগী, এ তুই কি করলি? মাতৃত্বের হাত হয়ে সন্তানকে তুই আঘাত করলি। বল বল হতভাগী, বল কেন 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 কেন? এ তুমি কি করছো মা? তোমার হাত তো কোনোদিন কর্তব্য করতে ভুল করে না মা। যে সন্তান তার জন্মদাতা পিতাকে অভদ্র বলে, তোমার এই হাত তো ঠিক কাজই করেছে গো মা। রনি, এইভাবে চিরদিন শাসন করে আমাকে তোমার স্নেহের আঁচলে বেঁধে রেখো মা। ঠিক এইভাবে আমার এই স্নেহের আঁচল তোর মাথায় ঢেকে রাখবো, আর আমি বলবো, কি মায়ামি মারে তো জনম জনম মা, লোকে যে যায় বলুক জানিস আমি যে তোর মা। মায় আমি মারে তোর জনম জনম মা, লোকে যে যাই বলুক জানিস আমি যে তোর মা। মা তুমি মাগো আমার জনম জনম মা, লোকে যে যাই বলুক যেন তুমি আমার মা। মায় আমি মারে তোর জনম জনম মা, লোকে যে যাই
তা একেবারে সম্ভব নয়। ছেলেকে চান করানো, খাওয়ানো, ছেলের পায়খানা পরিষ্কার, ছ্যা, 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 ছ্যা। ও কাজ আমি কিছুতেই করবো না, আর করবো না বলেই গর্বে ছেড়ে ধরিনি। এস এমনি ভাবে থেকেই লাইফটাকে করে যাবো এনজয়। আর লাইফ পার্টনার পেয়েছে মনের মতো, অরিত্র যেন একেবারে রোমিও। আর তোমার মতো জুলের স্ত্রী পেয়েছি বলেই তো আমাকে রোমিও হতে হয়েছে। বলো রিক্তা, আজ কোথায় বেড়াতে যাবে? না, আজ কোথাও যাবার মুড নেই, বাড়িতে বেরিয়ে এসো, করে এনজয়। রিক্তা, জানো রিক্তা, অফিস থেকে তুমি এমনি করে আমাকে বুকে জড়িয়ে ধরো না, এতে আমার মনটা খুশিতে ভরে যায়। তুমি যখন অফিসে থাকো ততক্ষণ ভীষণ বোর লাগে। আরে ইয়ার, অফিস টাইমটা কাটানোর জন্য কোনো বান্ধবীকে কল করে নিতে পারো। কেমন বান্ধবের বই যে করেছিল, গাইয়ের ছেলেকে বিয়ে করে ঘুমটা দিয়ে বউ হয়েছে। তাহলে আমার কোনো বন্ধুকে? না, তাতে তোমার সন্দেহ হয়, তার চেয়ে কাজ করি। আমার এক দূর সম্পর্কে দাদা আছে, আমাকে পড়াশোনা খুব হেল্প করতো, তাকে। আরে তোমার দাদা মানেই আমার শালা, খুব জমবে। ওকে এখানে কিছুদিন থাকতে বলো। যাকে ওদিকে বাড়ির খবর শুনেছো? বাড়ির খবর? আরে বাড়ির খবর আবার কি? তোমার কাকা ওই পরগাছে মেয়ে ঝিনুকে বিয়ে ঠিক করতে চলেছি। বাপ বেটি কথা শুনেছি, অনেক সোনা দেবে, তার সঙ্গে সব রকমের দান সামগ্রী, জমিয়ে অনুষ্ঠান করবে, খরচও কম হবে না। তুমি যেন আবার খরচের শেয়ার হতে যেও না। আরে তোমার মাথা খারাপ, খরচের শেয়ার হবো আমি? ওই পরগাছার পেছনে একটা টাকাও খরচ করব না। যদি জমি বিক্রি করতে চায়, আমার অংশের জমি আমি দেবো কেন? ওই বিয়েতে মোট কথা কোনো টাকা খরচ করব না। ওই পরগাছের বিয়েতে আমরা খুব জোর হই হুল্লোড়ে অংশ নিতে পারি। তা অবশ্যই, পরগাছা হলেও এ বাড়ির অধীন, কাকাকে আমরা হেল্প করব। হেল্প নয় অরিত্র, একমাত্র বোনের বিয়েতে তোকেই তো ঝাঁপিয়ে পড়তে হবে। ওরে তুই ছাড়া আমার সব দিক দেখাশোনা করার আর কে আছে বল? তা ঠিক, পাপাই যদি থাকতো একাই সব করতো, কিন্তু আমার সব স্বপ্ন ভেঙে গেছে অরিত্র। যখন আমি একা থাকি তখন তোর কাকিমার পাপাইয়ের কথা ভেবে চোখের জল ফেলি। আজ দেখতে দেখতে 22টা বছর কেটে গেল, সান্ত্বনার প্রলেপ হিসেবে ওই মেয়েটাকে কাছে পেয়েছি। হতভাগীটা আমার সব ব্যথা দূর করে হাসি খুশিতে ভরিয়ে রেখেছে। ওরে অরিত্র, আজ যদি তার বিয়েতে আমি কিছু খরচ না করি, মনে যে আমি শান্তি পাবো না। কিন্তু না না না, কোনো কিন্তু করবো না। ঝিনুকের বিয়েতে যদি আমাকে বাস্তু ভিটে হারাতে হয়, তাতেও আমি পিছপা হব না। হ্যাঁ, আজই তো ঝিনুকের মনোনীত পাত্র গ্রাম সেবক সুবর্ণ আসবে, আজই আমি সব কিছু ফাইনাল করব। আপনি যা ভালো বুঝবেন তাই করবেন, এতে আমাদের জড়াবেন না। অমন কথা বলছো কেন বৌমা? তোমাকেই তো সব কিছু করতে হবে। সুবর্ণের আপ্যায়নের সব রকম ব্যবস্থা তো তোমাকেই করতে হবে। তবে আমি বলি কি বৌমা, আজকের দিনে তুমি এমন বেশে থেকো না। গৃহবধূ তুমি, শাড়ি পরবে, স্মৃতিতে সিঁদুর নেবে, রায়বাড়ির পরিবেশ বজায় রাখতে হাতে তুলে নেবে শাঁখ আর প্রদীপ। যত সব গাইয়া আচরণের কথা। বৌমা, ও পথে পা ফেলার মতো মেয়ে আমি নই, বুঝেছেন? চরিত্র এখানে থাকতে আর ভালো লাগছে না। দেখলে তো কাকা, রিক্তাকে এমন কথা বললে ও যেন একটা হাঘরের মেয়ে। আরে বাবা, কাকে কেমন কথা বলতে হয় সেটাও তোমার জানা নেই। যাই রিক্তার মুডটা গিয়ে ঠিক করি। হাই রে আমার রায় বংশের একমাত্র বংশধর, তোর স্ত্রীকে সিঁদুর পরতে বলা, হাতে শাঁখ প্রদীপ নিতে বলা যদি আমার অন্যায় হয়ে থাকে, আমি না হয় ক্ষমা চেয়ে নেব। তারপর স্বর্গের দিকে তাকিয়ে বলবো, মা, ঠাকুমা, তোমরা দেখতে পাচ্ছ রায় বংশের বৌমার কেমন আচরণ চলছে। সঙ্গীতা, সঙ্গীতা তুমি কোথায়? ঝিনুক চলে যাওয়ার পর তুমি দেখে নিও, সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালাবার আর কেউ থাকবে না। ঠাকুর ঘরে আর বুঝি শাঁখ বাজবে না, আর বুঝি ঠাকুর ঘর থেকে শোনা যাবে না লক্ষ্যের পাঁচালে ঝিনুক চলে যাওয়ার পর এই সংসারটা শ্মশান হয়ে যাবে, শ্মশান হয়ে যাবে। শ্মশানবাসী শিব ঠাকুর হয়েছিল পুরাণে পড়েছি, কিন্তু উনি যে শ্মশান পরিদর্শনে বাদ দেবেন না এটাই প্রথম দেখলাম। কার কথা বলছিস রে মামনি? নিশ্চয়ই সুবর্ণের কথা বলছিস। হ্যাঁ রে মা, গ্রাম সেবক মানুষ, তাকে তো সব দিক দেখভাল করতে হবে।
তারপর এই বর্তমান সরকার শ্মশানের উন্নয়ন করছে, আমি শুনেছি আমাদের গ্রামের শ্মশানটাও নাকি পাকার চুল্লি হয়ে যাবে, তাই হয়তো সুবর্ণ ওখান থেকেই আমার এখানে আসবে। আসবে নয়, এই তো এসে গেছি মাস্টারমশাই। তারপর ঝিনুকের মুখে শুনলাম তুমি নাকি আপনাদের ওই শ্মশানটা পরিদর্শন করে এলাম, ওখানে খুব তাড়াতাড়ি কাজ আরম্ভ করব। বাপি তোমরা কথা বলো, আমি বড়। আমি সব শুনে নিয়েছি, আর লুকোচুরি করে কোনো লাভ নেই, তাই আজ তোর সামনে বিয়ের ব্যাপারে আমি সুবর্ণের সঙ্গে কথা বলবো। এতে আমার কোনো আপত্তি নেই, তবে আমার একটা আবেদন আপনাকে রাখতে হবে। বলো বাবা, কি সেই আবেদন? আমি বিনা পরে বিনা দান সামগ্রীতে এই ঝুনুককে বিয়ে করতে চাই। এমনকি আমার মা বাবার কথা অনুযায়ী বিয়ের রাতের সমূহ খরচ আমি বহন করব। তা কি করে সম্ভব হয় বাবা? হয় স্যার, হয়। আমার মতো ছেলেরা যদি এই বিভৎস প্রণপ্রথাকে ভেঙে ফেলতে না পারে, তাহলে আগামী দিনে যে ওই কন্যাদায়গ্রস্ত পিতারা যে দিশেহারা হয়ে পড়বে। কিন্তু কোনো কিন্তু নয় বাপি, কত টাকা মাত্রই তো পেনশন পাও, মা গো। তাও তো হাত খরচে সব চলে মা। যায়। আমার জন্য কেন তুমি সেই সব বলবে? মামুনি, আমার ওই একই কথা। আর আপনার মনের ইচ্ছে পূরণ করতে যদি দিতেই হয়, তাহলে দুজনকে দুটো আংটি তুলে দেবেন, ওটাই আমি বহুমূল্য মনে করে মাথায় তুলে নেব। বেশ, তোমাদের ইচ্ছার বিরুদ্ধে আমি যাব না। হ্যাঁ, তোমরা কথা বলো। মামুনি, হ্যাঁ বাপি। মামুনি, আমি একটু বাজারে যাচ্ছি রে, বাজার থেকে একটু মিষ্টি নিয়ে আসি। আজকের দিনে মিষ্টি মুখ না করলে না কোনো কাজটাই শুভ হবে না। হ্যাঁ, তাহলে তোরা কথা বল, আমি যাব আর আসবো। আসবে আসবে, আমাদের জীবনে এমন একটা শুভ দিন আসবে, আর সেই দিনটাই হবে আমাদের জীবনের স্মরণীয় দিন। সেদিন বরকনে সেজে বসবো ছাদনাতলা, শঙ্খধ্বনি উলুধ্বনিতে মাতিয়ে তুলবে ওই এওতিরা। আমরা করবো মালাবাদু, সিঁদুরদান, মন্ত্রপাঠ আর হস্তবন্ধনে বাধা পড়ব আমরা দুজনে। ছাদনাতলা থেকে সোজা চলে যাব ফুলের সাজানো বাসরে। সেই বাসর ঘরে খুনসুটিতে কাটিয়ে দেবো সারা রাত। পরের রাত কিন্তু কাল রাত্রে। বেশ তো, সাবধানে কাল রাতটা কাটিয়ে দুজনে চলে যাব মধুচন্দ্রিমায়। মধুচন্দ্রিমা হবে কোনো এক উঁচু পাহাড়ে। তাই হবে ঝিনুক, তাই হবে। মেঘ আর পাহাড়ের পরিবেশ ভুলিয়ে দেবে আমাদের দুটো মন। মনের আবেগে আমরা দুজনে হাত ধরে হাঁটবো। হাঁটতে হাঁটতে আমরা উঠে পড়বো সব থেকে উঁচু পাহাড়ে। পাহাড়ে উঠে দেখবো ডুবে যাচ্ছে সূর্যদেব, সাথে সাথে উদয় হবে চন্দ্রদেব। আহ, কি মিষ্টি সেই শুভক্ষণ। সেই শুভক্ষণে তোমার দিকে তাকিয়ে বলবো, কি ওগো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এ রাতের সাক্ষী হয়ে। ও এ রাতের সাক্ষী হয়ে। ও চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এ রাতের সাক্ষী হয়ে। ও এ রাতের সাক্ষী হয়ে। এই মধু যাবেনি, আগে তো আসেনি। এই মধু জামেনে আগে তো আসেনি, মধু মনে থাক না যোজনা ছুঁয়ে। ওগো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এ রাতের সাক্ষী হয়ে। ও এ রাতের সাক্ষী হয়ে। তারাই ভরা রাতের আকাশ, লাগে যেন ঝিকিমিকি শামিয়ানা। পথের কাঁটায় পায় রক্ত ঝরিয়ে কত প্রেমিক নতুন করে হলো গোচেনা। যা ছিল চাওয়ার, এ মনে আমার। যা ছিল চাওয়ার এ মনে আমার, সবই পেলাম আমি, সব হারিয়ে
বড্ড বাজে হয়ে গেছে। পিসিমণি আপনি আমার প্রণাম নিন। পিসিমণি তুমি আমার উপর না না পাই নয় তোমাদের দুজনের স্থান আমার বুকে। আচ্ছা পিসিমণি পিসিমশাই কোথায়? এই তো এসে গেছে এবাড়ির জামাই, মানে তোমাদের পিসেমশাই। এই তো এলেন আমার স্বামী দেবতা। উনি হলেন সাংবাদিক ভাস্কর চৌধুরী। সংবাদ বিক্রি হচ্ছে না, তাই দিন রাত মদ খেয়ে আমাকে জ্বালাচ্ছে। পিসিমশাই এটা কিন্তু হতে পারে না। ওনার চোখে মুখে দেখতে পাচ্ছি এক মহামানবের ছবি। কবি বলেই তো হাত ধরে এসেছিলাম, এখন দেখছি উনি মহাকবি কালিদাস। আচ্ছা উষা, আমার শালা বাবু মানে পবিত্র রায়ের বাড়ির দরজাটা কোন দিকে? এই তো পিসিমশাই এইদিকে, আমার হাতটা ধরো। আসুন আসুন, আমরা আপনাকে ভেতরে নিয়ে যাচ্ছি। আসুন আসুন আসুন। না, তোমরা নয়, যার হাত ধরে 5 বছর আগে আমি এ ঘর থেকে বেরিয়েছি তার হাত ধরে এ ঘরে প্রবেশ করব। তারপর আমি সবাইকে করাবো মিষ্টি মুখ। দাদা আরে উষা তুই আয় আয় বোন, আয় 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 আমার বুকে, আয় বোন বুকে। হ্যাঁ, ও থাকুক তোমার মুখে আর আমি তোমার পায়ে। না না, তুমি তো তুমি তো বাড়ির হবু জামাই। দাদা, ও থাকুক তোমার মুখে আর আমি তোমার পায়ে, মানে সেই চরণে প্রণাম। কি মিষ্টি এই ছবি! আমি এই ছবিটা আমার মোবাইলে ধরে রাখি। সিংহাট আমার মিষ্টি মুখ। মামনি এদিকে আয় তো, মামনি আয়। এই নে মিষ্টি নে, সবাইকে তুই মিষ্টি মুখ করা। আগে আমার ক্যাবারে পিসিমণি। ঝিনুক এই যে মশাই, এই ঝিনুক আমার হবু শ্বশুর সেই তেমাথনি থেকে কষ্ট করে মিষ্টি কিনে এনেছে। আজকে আমাদের পাকা দেখা বলে কথা। আমার বন্ধু বান্ধবরা এসে তাদের মিষ্টি দিতে হবে না? মিষ্টি মুখ তো হলো, এবার মিষ্টি গান। আর সেই গানটা কিন্তু পিসিমণি গাইবে। কোন উপলক্ষে? আমার মেয়ে ঝিনুকের বিয়ের পাকা দেখা উপলক্ষে। দাদা বলবো বলবো রে বোন, আমি সব বলবো। তার আগে আশীর্বাদ পর্বটা শেষ করি। নে উষা, গান ধর। সাত পাকে বন্দি হবে আজকে শুভক্ষণ, সবাই মিলে করি মোরা তারি আয়োজন। সাত পাকে বন্দি হবে আজকে শুভক্ষণ, সবাই মিলে করি মোরা তারি আয়োজন। ও আমাদের কথা তুই মনে রাখিস, সুখে সংসার করে সুখে থাকিস। আমাদের কথা তুই মনে রাখিস, সুখে সংসার গড়ে সুখে থাকিস। এই ঘর দুয়ার সব শূন্য করে যেতে হবে তোকে আজ স্বামীর ঘরে। এই ঘর দুয়ার সব শূন্য করে যেতে হবে তোকে আজ স্বামীর ঘরে। সাত পাকে বন্দি হবে আজকে শুভক্ষণ, সবাই মিলে করি মোরা তারি আয়োজন। সাত পাকে বন্দি হবে আজকে শুভক্ষণ, সবাই মিলে করি মোরা তারি আয়োজন। সাত পাকে বন্দি হবে আজকে শুভক্ষণ, সবাই মিলে করি মোরা তারি আয়োজন। সাত পাকে বন্দি হবে আজকে শুভক্ষণ, সবাই মিলে করি মোরা তারই আয়োজন। আশীর্বাদ ছোট সালে বিলকুল ছোট আশীর্বাদ রয়। ওই সালি ঝিনুক করে জীবনে নেমে আসবে অভিশাপ। আর এই সুযোগে আমি ঝিনুককে তুলে নিয়ে আসবো এই বাই পল্লীতে। তারপর বিদেশের বাজার পাচার করেই কমিয়ে নেব আমি মোটা মোটা রুপিয়া। ওই সালি ঝিনুককে আমার চাই চাই
চাইলেই কি সকলকে সহজে পাওয়া যায় কাদের মিয়া? আলবত পাওয়া যায়। এই কাদের শেখকে টার্গেট করেই তাকে সে তুলে আনবে। না, ঝিনুককে তুমি তুলে আনবে না, সেবক বাবুর সঙ্গে বিয়ে হবে। আরে বাবা, কদিন বাদেই তো ঝিনুক বিয়ের পিড়িতে বসবে। ওকে সুখে শান্তিতে ঘর সংসার করতে দাও, ওর জীবনটাকে তুমি বরবাদ করে দিও না। ঝিনুকের জন্য তোমার দিলে তো আরো দুধ দিলে পড়ছে কেন? ঝিনুক তোমার কে হয়? বন্ধু, শুধু বন্ধু, এর বেশি আর কিছু নয়। সেদিন শয়তানদের কবল থেকে ঝিনুককে উদ্ধার করার পর আমি ওর চোখে চোখ রেখে দেখেছি ঝিনুকের চোখে লুকিয়ে আছে অনেক স্বপ্ন। সেই স্বপ্নটাকে আমি কিছুতেই ভেঙে যেতে দেব না। শুধু ঝিনুক কেন, এই পল্লীর কোনো মেয়েকে আমি অন্ধকারে অতল তলে তলিয়ে যেতে দেব না। ভুল! আরে বাইপল্লীতে নিত্য নতুন মেয়ে আসবে, খদ্দেরে ভিড়ে লাগবে। এটাই তো বাইপল্লীর নিয়ম। ভেঙে দেব সালাই, বাইপল্লীর নিয়ম নয়, ভেঙে দেব। এই অভদ্র পড়াটাকে আমি ভদ্র পড়ায় পরিণত করব। আর যে সালা এখানে টাকার বান্ডি নিয়ে মজা উঠতে আসবে না, তাকে আমি এখান থেকে তাড়িয়ে দেবো। তাহলে এতগুলো মেয়ের পেট চলবে কিভাবে? কলকারখানায় মজুরি খাটবে। যাদের পুঁজি আছে তারা দোকান করবে, সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আয় করবে। আর যারা অলস তারা রাস্তায় রাস্তায় ভিক্ষে করে খাবে। তোমার মাকে এই নিয়মটা মেনে নেবে? মা কি কোনোদিনই এই নিয়ম মেনে নিয়েছিল? মানেনি গো কাদের সিং। তাই তো সেদিন থেকে মাকে এই সমাজ থেকে দূরেই থাকতে হয়েছে। কিন্তু না, আজ আর কোনো কিন্তু নয়। আজ আমি বড় হয়েছি, বুঝতে শিখেছি, মাও আমার সম্পূর্ণ বদলে গেছে। মা যেমন চাইছে আমাকে এই ভদ্র সমাজে প্রতিষ্ঠিত করতে, তেমন আমিও চাইছি এই অভদ্র পাড়াটাকে ভদ্র পাড়ায় পরিণত করতে। তাই তোমাকে আমার শেষ কথা জানিয়ে দিচ্ছি কাদের মিয়া, আজ থেকে তুমি আর কোনো মালকিনের দালালি করবে না, আর এ পাড়ায় কোনো মেয়েও নিয়ে আসবে না। বাধা দেওয়া সত্ত্বেও যদি দেখি তাহলে 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 এই রনিতা সালাসির মতো হাত তুলে দিয়ে তোমার গোড়াটাকে সাথে আল্লাহর কসম, সালামি পাড়াতে আর কোনোদিনই আসবো না। তবে ধান্দাটা চালিয়ে যাব। আর সেই ধান্দায় যদি বাগড়া দাও তো চলো তোমাকে আমি জিন্দা ছাড়বে না। কাদের শেখ কা বাপ হাতি কা দাঁত। কাদের পারে না এমন কোনো বুড়া কাম নেই। কাদের ইচ্ছা করলেই আসমানকে বানায় দুজা, আর দুজাকে বানায় আসমান। আর তার সঙ্গে যে গাদ্দারি করে তাকে পাঠিয়ে দেবে একেবারে পরপারে। পরপারে তো তোকে একদিন যেতেই হবে রে কাদের মিয়া। কারণ আজকে তুই যার দালালি করছিস, একদিন তার হাতে তোকে মরতে হবে। তোর যে পাপের 16 কলা পূর্ণ হয়েছে। তুই কত মায়ের স্মৃতির সিঁদুর মুছেছিস, কত কুমারী মেহের বিয়ের স্বপ্ন ভেঙে দিয়েছিস। সেই পাপে যে তোকে একদিন মরতেই হবে। ওরে রনি, মা, মরতে তো আমি বারবার চেয়েছিলাম, কিন্তু মরতে গিয়েও আমি মরতে পারিনি। কেন জানিস? শুধু তোর কথা ভেবে। হ্যাঁ রে, হ্যাঁ, মা হয়ে আমি তোর প্রতি কি কর্তব্য করতে পেরেছি বল বাবা? না পেরেছি তোর হাতে তোর পিতৃ পরিচয় তুলে দিতে, না পেরেছি আর 5টা ভদ্র সন্তানের মতো তোকে মানুষ তৈরি করতে। পারিনি বাবা, পারিনি। আমি কিচ্ছু পারিনি। তাহলে বল বাবা, বল, এই পৃথিবীতে আমার বেঁচে থেকে কি লাভ বলতে পারিস? লাভ আছে, লাভ আছে মা। হয়তো এমন একদিন আসবে, মিথ্যের কালো মেঘ কেটে গিয়ে দেখা দেবে স্বচ্ছ আকাশ। তোমার আমার জীবনে ঘোর অমাবস্যা কেটে গিয়ে দেখা দেবে পূর্ণিমা। তুমি ফিরে পাবে তোমার হারানো সংসার, আমি ফিরে পাবো আমার পিতৃ পরিচয়। মাগো, সেই দিনটা যে উপহার দেব আমি। তাই তো আজ আর একটি বার আমি তোমার পা দুটো জড়িয়ে ধরে বলছি, মা, বলো না মা, কে আমার বাবা? কোথায় ছিল আমাদের বাড়ি? ভুলে গেছি, ভুলে গেছি বাবা, ভুলে গেছি। আজ আমি সব ভুলে গেছি, এমনকি নিজের নামটাও পর্যন্ত আমি ভুলে গেছি। বারবার মনে করার চেষ্টা করেও আমি কিচ্ছু মনে করতে পারিনি। মানুষের যেমন পুনর্জন্ম হয়,
আমারও ঠিক তেমনি হয়েছে। হঠাৎ একদিন ঘুম ভেঙে দেখি তোকে কোলে নিয়ে আমি এই বাড়ির ভেতর শুয়ে আছি। তারপর যা যা হয়েছিল সব তো তোকে বলেছি বাবা, এর বেশি আমি আর কিচ্ছু জানি না। আমি তোকে কিচ্ছু বলতে মা। ওরে রনি, তুই যখন আমার কোলে, তখন একদিকে যেমন নররাক্ষসদের খাওয়াই ক্ষত বিক্ষত, অন্যদিকে তোকে কোলে নিয়ে গোবিন্দ মন্দিরে গিয়ে মুকুন্দ মুরারির চরণ তলে বসে আমি কাঁদতে কাঁদতে বলেছিলাম, কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নাম সুধা কৃষ্ণের গান গায়, কৃষ্ণের গান গায়, কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা শোনো মা, যেও না মা, শোনো মা, যেও না, যেও না মা, শোনো, শুনবে না, শুনবে না মা, তোমার এই পাষাণ দেবতা তোমার আবেদন শুনবে না মা, কারণ তোমার মুকুন্দ মুরারি আজ অন্ধ কালা বোবা হয়ে গেছে। তবে তবে তোমার কথা না শুনলেও আমার কথা শুনতে বাধ্য, আর তখনই আমি চিৎকার করে বলবো, ওগো ঠাকুর, তুমি আমার জনম দুঃখিনী মাকে আর কাঁদিও না গো ঠাকুর, তুমি আমার জনম দুঃখিনী মাকে আর কাঁদিও না। যদি আমার কথা শোনে ভালো, তা না হলে এই পাথরের মূর্তি থেকে বিসর্জন দেবো আমি নদীর জলে। শুধু মা কেন, এই পল্লীর কোনো মেয়ে যেন নর রাক্ষসদের হাত থেকে উদ্ধার করে চিৎকার করে না বলে, কি হয়েছে? তুমি এভাবে দৌড়চ্ছিলে কেন? কে তোমার পিছু নিয়েছে? শুয়োরে বাচ্চাটা ভয় লেজ গুটিয়ে পালিয়ে গেছে। কি হলো ছিল? আমার মুখের দিকে তাকিয়ে এভাবে অবাক হয়ে কি দেখছো? নেই নেই, কিচ্ছু নেই। এই মুখে স্নেহ মায়া মমতা কিচ্ছু নেই, নেই কোনো ভালোবাসার রূপরেখা, আছে শুধু ঘৃণা, লাঞ্ছনা আর অবজ্ঞার রূপ। বাদ দাও সে কথা, এখন তুমি নিঃসন্দেহে বাড়ি যেতে পারো, আর কেউ তোমার পিছু নিতে সাহস পাবে না। হ্যাঁ, এবার সাহসে আমার দেহে এলো অধিক ক্ষমতা। তোমাকে দেখা মাত্র বেড়ে গেল মনোবল, সেই মনের জোরে আজ আমি ফিরবো বাড়ি। টাটা। আচ্ছা, ওই দেবী মন্দির? আমার মাই। মায়ের মন্দিরে এসে দেব দর্শন করলাম, কিন্তু দেবী মায়ের দর্শন পেলাম না। আজ আসে, আরেকদিন এসে না হয়? না, এসো না। ওই দেবীকে দর্শন করতে এসে নিজের দেহটাকে অসুচি করো না। দূর থেকে হাত জোড় করে দেবীকে প্রণাম করো, তুমি তার দেখাও পাবে এবং আশীর্বাদও পাবে। বেশ, তাই হোক। আমার জীবনের শ্রেষ্ঠ মাঙ্গলিক পর্বে দূর থেকে স্মরণ করব তোমার মতো দেবকে, আর দূর থেকে হাত জোড় করে প্রণাম করব দেবী মায়ের চরণে। আর সেই মাঙ্গলিক পর্বে বেজে উঠবে তোমার বিয়ের সানাই।
সত্যি রিক্তা, তোমার সাহস আছে? আরে বিয়ে বাড়ির এত হৈরোয়ের মধ্যেও ঠিক সুযোগ বুঝে। তোমাকে নিয়ে বেরিয়ে 1 ঘন্টা কাটিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক তাই। এখন না একটু সময় বিয়ে বাড়িতে কেটে যা, তারপর ওই পরগাছে ঝিনুক হোক, তারপর আরে তারপর তো তোমার কাকা শ্বশুরের ঘরে থাকবে। ওই বুড়োটাকে আমি কায়দা করে ঘর থেকে তাড়িয়ে দেবো। বেশ, ঘর ফাঁকা। আরে ফাঁকা কি করে হবে? তোমার স্বামী অরিত্র থাকবে না? অরিত্র শুধু রাতেই বাড়ি। সকালে অফিসে বেরিয়ে গেলে দুজনে জমে যাবো বেরিয়ে। তারপর 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 তোমার শরীরে শরীর তুলে বলবো এই শোনো কিছু পেতে, এই শোনো কিছু পেতে কোথাও যাই চলো না। হোটেল পার্কে জীবনের এই কামনা। দূরে দূরে থাকো কেন কাছে এসো না, পাশাপাশি থাকবো মোরা শুধু দুজনা। দূরে দূরে থাকো কেন কাছে এসো না, পাশাপাশি থাকবো মোরা শুধু দুজনা। এই শোনো কিছু পেতে, এই শোনো কিছু পেতে কোথাও যাই চলো না। হোটেল পার্কে জীবনের এই কামনা, জীবনের এই কামনা, জীবনের এই কামনা। এই, আরে ছাড়ো ছাড়ো। আরে বিয়ে বাড়ির এত লোকজন, কেউ তো দেখে ফেলবে। ভয় কি? দেখলেই বলবো তুমি আমার চোখে পোকা বের করছো। হ্যাঁ? সবাই তো জেনে গেছে তুমি আমার মাস্তুতো দাদা শালা, হ্যাঁ। সম্পর্কে আমার দাদা। অর্থাৎ তুমি আমার সারা কুটুম, নো চিন্তা টু ফুর্তি। তাই তো এনেছি একটা বিলেতি মদের বোতল। ভেরি গুড অরিত্র, যখন বিয়ে চলবে আমরা আমার বেডরুমে রিল্যাক্স করবো। সত্যি জামাই বাবু যে এত ফ্রিম্যান আমি আগে জানতাম না। কয়েকদিন থাকো, ওকে আরো ভালো করে বুঝতে পারবে। হ্যাঁ অলিক ভাই, আমি অফিস চলে যাই, রিক্তা বাড়িতে একা বোর ফিট করি। তুমি থাকলে ওর সময়টা ভালোই কাটবে। বলো থাকবে। আরে জামাই বাবুর আবদার আমি কি আর ফেলতে পারি? তাছাড়া আমার মনেও তো অনেক ইচ্ছে ছিল, তা যদি পূরণ হয়। কি তোমার মনের ইচ্ছে? না, মানে, আমি চাইছিলাম ওই ঝিনুককে বিয়ে করতে, কিন্তু কোনো কিন্তু নেই। ইচ্ছে থাকলে বিয়েটা ভেঙে দাও। কিন্তু কিভাবে? তাহলে আমি বলছি শুনুন। বেশ, কাজে নেমে পড়ো, আমরা তোমাকে হেল্প করবো। হ্যাঁ, কাজটা সাবধানে সাকসেস করবো। আমি বাড়ির দিকটা ম্যানেজ করবো। কাকে দিয়ে যে কি ম্যানেজ করবো আমি ভেবে পাচ্ছি না। এখনো দই মিষ্টি আসেনি, ছাদনাতলা সাজানো হলো না। আমি যে কি এই যে বৌমা, হরিত্র, অলিক, আরে তোমরা কাজে লেগে পড়ো, সন্ধে হতে তো আর বেশি দেরি নেই। হ্যাঁ কাকাবাবু, আমরা এক্ষুনি কাজে হ্যাঁ লেগে যাও পড়বো। বৌমা, তাড়াতাড়ি যাও। আমি ঠাকুর জিজুকে সাজাতে যাচ্ছি। এই তোমরা দই মিষ্টি নিয়ে এসো। না না, দুজনে দই মিষ্টি আনতে গেলে হবে না। অলিক, তুমি ভোলা ময়রার দোকানে দই মিষ্টি আনতে যাও, আর অরিত্র তুমি যাও বর আনতে। না না মেসমশাই, ওই বরানার কাজটা বরং আমায় দিন মেসমশাই। হ্যাঁ, আরে জামাই বাবু এখানে থাকলে দই মিষ্টিটাও আনতে পারবে, আর ওই ছাদনা তলাটাও সাজাবে। সেই ভালো বাবা, যাও বাবা, যাও যাও, তাড়াতাড়ি যাও। ঠিক আছে, আমি তাহলে আসি মেসমশাই। সুবর্ণদাকে আমি একেবারে বর সাজিয়েই নিয়ে হ্যাঁ, এসো বাবা, এসো। আমিও আসি কাকা, বাড়িতে গিয়ে প্যান্ট জামাটা চেঞ্জ করে সোজা দোকানে চলে যাচ্ছি। যাও যাও যাও, সবাই ঝাঁপিয়ে পড়ো, তা না হলে যে আমি কন্যাদায় থেকে মুক্তি পাবো না। সেই কবে ঝড়ের রাতে মেয়েটাকে কুড়িয়ে এনেছিলাম, তারপর থেকে খবরের কাগজে, টিভিতে, থানায় জানিয়েছি মেয়েটিকে যেন তার মা বাবা নিয়ে যায়, কিন্তু আজ পর্যন্ত কেউ এলো না। সেই ভয়ঙ্কর ঝড়ের রাতে আমি আমার স্ত্রী পুত্র হারিয়েছি। আজও তাদের সন্ধান পেলাম না। যদি পেতাম তাহলে আমার পাপাইয়ের সঙ্গে ঝিনুকের বিয়ে দিয়ে সারা জীবনের মতো এই ঘরে বেঁধে রাখতাম, তাও হলো না।
ওই নিষ্ঠুর বিধাতা সব লন্ড ভন্ড করে দিল। তাই আজকের দিনে দাঁড়িয়েও আমার একবার বলতে ইচ্ছে করছে, সঙ্গীতা, পাপাই, তোমরা একবার এসে আমার ভাঙা হৃদয়টাকে জুড়িয়ে দাও, আমার ভাঙা হৃদয়টাকে জুড়িয়ে দাও। কাঁদছো বাপি, কাঁদো কাঁদো, মেয়েকে বিদায় দেওয়ার আনন্দে বিভোর হয়ে কাঁদো। বাপি, লুকিয়ে কাঁদছো কেন? ও, আমাকে কান্নার ভাব দেবি না বলে? কাঁদিনি রে মা, আমি কাঁদিনি। কি জানিস মা, ওই রান্নাঘরের তেল ঝালের ধোঁয়ায় চোখে মারে, তুই কত সুন্দর সেজেছিস, তোকে দেখে যে আমার মন আনন্দে ভরে উঠেছে, আর আমার দু চোখে জল নেই। এই দেখ না, এই দেখ না মা, দেখ, দেখ না আমি কেমন হাসছি, দেখ না রে মা, আমি কেমন হাসছি। তুই একটু হাস না রে মা। কাঁদবি কেন রে মা, কাঁদবি কেন? নারায়ণ রূপে স্বামী পেতে চলেছিস, স্বামীর ঘরে গিয়ে সেই ভিটেকে স্বর্গ মনে করে হাসি গান আনন্দে দিন যাপন করবি। আর আমি মাঝে মাঝে গিয়ে লক্ষ্মীনারায়ণ দর্শন করে আসব। আর যখনই মনে করবি সুবর্ণকে নিয়ে আমার এখানেই চলে আসবি। আসবো বাপি, আসবো। তোমাকে না দেখলে যে আমার রাতে ঘুমই আসবে না মামনি। কিন্তু বাপি, দাদা বাবু যেভাবে চলছে, জানি না আমি চলে গেলে কে তোমাকে খাওয়াবে। সেটা আমি ভেবে নিয়েছি রে মা। উষাটা বড় অসহায় হয়ে পড়েছে, ভাস্কর এমন আচরণ করছে, উষা আর সহ্য করতে পারছে না। তাই আমি কি ঠিক করেছি জানিস মা, এখন থেকে না ওদের দুজনকে আমি আমার এই বাড়িতেই রেখে দেবো। দেব না, আমি তোমাকে বাড়ির বাইরে পা রাখতে দেব না। আজ বাড়িতে বিয়ে, কত লোকজন, তা সত্ত্বেও তুমি কিনা যাবে মদের দোকানে? তুমি তো এমন ছেলে না ভাই, কলেজের সেরা ছাত্র ছিলে, বাবার একমাত্র ছেলে তুমি, অনেক বিষয় সম্পত্তি তোমার। আজ এমন কি হলো যে মদের স্রোতে ভেসে নিজে সর্বশান্ত হতে বসেছো? মশাই, তোমার হাত ধরে আমি অনুরোধ করছি, এই পথ তুমি ত্যাগ করো। তাই তো আমি বারে বারে বলি, সাংবাদিকতা যখন তোমাকে মর্যাদা দিল না, তখন দরকার নেই। তার চেয়ে এসো না, দুজনে দিন মজুরি করে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করি। কিন্তু তাও তুমি আমার কথা শুনছো না। কেন শুনবো বলি, কেন শুনবো? আমি কি অন্যায় কিছু লিখতাম? ওই নেতা মন্ত্রীদের চুরি, জোর চুরির কথা লেখাটা কি অন্যায়? পঞ্চায়েত প্রধানের উন্নয়নের টাকা 900-এর কথা লেখাটা কি আমার ভুল? শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির কথা লেখাটা কি আমার দোষ? চাকুরি প্রার্থীদের আন্দোলনের কথা লেখাটা কি আমার পাপ? বলো না, বলো না দাদা, কে আমার লেখাগুলো আজ ছাপা হলো না? তাই মাথা গরম করে দিন রাত মদ খেতে শুরু করলে। খেয়েও তো তোমার লেখা ছাপা হলো না ভাই। তাহলে তাহলে কেন খাবে বিশ্বমশাই? আজকের দিনে তুমি আমার মাথা হাত থেকে শপথ করো, এই কু খাবার তুমি আর খাবে না। করো শপথ, করো শপথ, করো শপথ, করো শপথ, করো শপথ। বেশ, আজকে ঝিনুক মায়ের বিয়ের দিনে ওর মাথায় হাত রেখে আমি শপথ করে বলছি, জীবনে আর কোনোদিন মদ ছোবো না, ছোবো না, ছোবো না। সব ঝামেলা মিটে গেল, এবার সবাই চলো ছাদনা তলায়। ছাত্রাতলায় ঝিনুকের সঙ্গে হবে এবার মালা বদল। এক এক করে পুরোহিত মশাইয়ের বলা মন্ত্র ও সব ধরনের প্রথা পালন করে ছাত্রাতলায় প্রণাম সেরে ঝিনুকের আঁচল ধরে চলে যাব ফুলে ফুলে সাজানো বাসর ঘরে। বাসর ঘরে খুনসুটির পর যখন আমরা দুজনে থাকবো, তখন ঝিনুক লজ্জায় রাঙা হয়ে মুখ নিচু করে থাকবে। আর ঠিক তখন ওর চিবুক স্পর্শ করে বলবো, কি ঝিনুক, তুমি খুশি হয়েছো তো? না,
খুশি নই। সে কি তুমি তাহলে? আমি সুখী। ও তাই? এই আজকে দিন কিন্তু আমাদের স্মরণীয় দিন। বেশ তো, আজকের এই স্মরণীয় দিনে এসো না ঝিনুক, কয়েকটা প্রাইভেট ছবি তুলে রাখি। ভালো করে তুলবে। এইভাবে একটু জড়িয়ে ধরো, এইভাবে একটা, এই তো হয়ে গেল। আরেকটা। আরেকটা, ঠিক আছে এসো। এইভাবে এইভাবে হয়ে গেল। এই ছবিগুলো কি তুমি ফেসবুকে পোস্ট করবে নাকি? না না না, এগুলো আমার প্রাইভেট অ্যালবামে থাকবে। আমার না বড্ড ঘুম পাচ্ছে তো। বেশ তো, তাহলে এসো ঘুমিয়ে নি। এই ঝিনু, জানো আজকের এই মিষ্টি রাতটা শুধু তোমার আর আমার, তাই না? ওহো স্বপ্নে দেখা সেই রাজকন্যা তুমি, ছুটে আসি তাই বারবার চিরদিনের তুমি যে আমার, চিরদিনের তুমি যে আমার সাথী রে, চিরদিনের তুমি যে আমার, চিরদিনের তুমি যে আমার। তোমার বাঁশির সুরে নাম ধরে ডাকে রাধা, তোমার নূপুর ধ্বনি ভেঙে দেয় সব বাধা। তোমার বাঁশির সুরে নাম ধরে ডাকে রাধা, তোমার নূপুর ধ্বনি ভেঙে দেয় সব বাধা। ছুটে আসি তাই বারে বার, চিরদিনের তুমি যে আমার, চিরদিনের তুমি যে আমার সাথী রে, তুমি যে আমার, তুমি যে আমার, চিরদিনের তুমি যে আমার, চিরদিনের তুমি। ঝিনুক, 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 কি হলো? এই তো কিছুক্ষণ আগে ঝিনুক আমার সাথে কথা বলছিল, আমায় বলছিল আমার ঘুম পেয়েছে। তা আমি তাকে বললাম ঠিক আছে চলো ঘুমিয়ে নি। তাহলে কি এতক্ষণ ধরে আমি ঝিনুককে নিয়ে স্বপ্ন দেখছিলাম? কিন্তু দেখতে দেখতে তো লগ্নের সময় হয়ে এলো, কিন্তু এখনো পর্যন্ত বাড়ির থেকে তো কেউ এলো না। এসে গেছি জামাইবাবু, এসে গেছি। ওই জ্যামের জন্য একটু লেট। আরে বাহ, ঝিনুককে বিয়ে করার জন্য আপনি একেবারে রেডি? হ্যাঁ তবে আপনি? ওই তো রায়বাড়ির না মানে ওই রায়বাড়ির পাশে যে জানা বাড়ি আছে, আমি সেই বাড়ির মদন জানা। আচ্ছা 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 আচ্ছা, প্রতিবেশী হিসেবে হ্যাঁ। আমাদের তো একটু সহযোগিতা করা উচিত নাকি বলেন? তো অবশ্যই তো অবশ্যই। হ্যাঁ চলুন, গাড়ি এসে গেছে, গাড়ি করে সোজা স্বর্গে। আরে না 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 না, স্বর্গ সুখ উপভোগ করতে করতে ড্যাং ড্যাং করে ছাদনা তলায় চলে যাবেন, চলুন।
আপনি দেখছি বড্ড রসিক মানুষ। আরে মশা, রস না থাকলে কি এই বিয়ে বাড়ির আনন্দটা জমে? হ্যাঁ তা তো বটেই, তা তো বটেই। আচ্ছা জামাই বাবু, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। বলছি বিয়েকে উপলক্ষ করে তো এলাম, হ্যাঁ 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 আর কবে আসবো তার কোনো ঠিক নেই। ঠিক 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 ঠিক। আরে আপনার ঘরগুলো একটু ঘুরে দেখি। হ্যাঁ হ্যাঁ আসুন আসুন। ওই দিকটা আমার কিচেন, আর ওই দিকটা আমার বাইরে যাওয়ার জন্য ল্যাট্রিন বাথরুম, আর ওই দিকের যে ঘরটা ওটা আমার গেস্ট রুম, আর আমরা যে কথা বলছি না এটা আমাদের অফিস রুম, আর ওই দিকের যে ঘরটা ওটা আমাদের শোবার ঘর, আরো একখানে ঘর আছে। আসুন আসুন। ওই দিকে যে ঘরটা আছে না ওই ঘরটাতে আমার বাড়ির সব আসবাবপত্র গোছগাছ করে রাখা আছে। হ্যাঁ সত্যি জামাই বাবু, আপনার ঘরগুলো কিন্তু খুব সাজানো গোছানো। আরে সচরাচর কারো ঘর এরকম। আগে ঝিনুককে আসতে দিন, তারপর একদিন এসে দেখে যাবেন ঝিনুক কত সুন্দর করে এই বাড়িটাকে গোছগাছ করে রেখেছে। হ্যাঁ আরে সে তো আসতেই হবে, সে তো আসতেই হবে। ওই ভুলো সঞ্চার পা। কি হলো? জামাই বাবু, হ্যাঁ 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 বলুন বলুন। বলছি ওই ঘরে এত অস্ত্র, তার মানে আপনি? এই না 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 না, 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 আমি কোনো সন্ত্রাসবাদী নই, আমি কোনো সন্ত্রাসবাদী নই। আসলে কি হয়েছে জানেন, আমি একা থাকি তো তাই বড্ড ভয় হয়, তাই ওই কামারকে দিয়ে না হাঁসুয়া কাটারি ছোড়া এমনকি ওই দোকান থেকে না আমি অ্যাসিড বোতলটাও এনে রেখেছি। হ্যাঁ এটা বুঝি বেশুট বোতল? হ্যাঁ 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 মদন দা, ও মদন দা, এটা আপনি কি করছেন? হ্যাঁ এইভাবে হাতে নাড়াচাড়া করলে হাতটা যে আপনার পুড়ে যাবে। আপনার চোখটাই আপনি কি করলেন? আপনি কি করলেন? আমার তো চলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। এই কাঠারিটা দিয়ে এই কাঠটা। ছাড়া দে, একবার পিসি বলে তুই আমার মুখে ফিরে আয়। তুই যদি অলিকে বিয়ে করতে না চাস তবে তাই হবে। একবার পিসি বলে তুই আমার মুখে ফিরে আয়। এই ঝিনুক, এই ঝিনুক, এই ঝিনুক। তুই কোথায় রে মা? ছাড়া দে মা, ছাড়া দে। আমি তোর পিছে বসে তোকে ডাকছি, তোর কোনো ভয় নেই রে মা, তোর কোনো ভয় নেই। ওই ছাত্ররা তোর থেকে পুরো জীবনে চলে গেছেন, তুই ছাড়া দে মা, তুই ছাড়া দে। জিনু, জিনু, জিনু। লোক সুন্দরী, তুমি যেখানে এই লুকিয়ে থাকো না কেন, তোমাকে খুঁজে বের করে বিয়ে আমি করব। ছাদনা তলায় গিয়ে তোমাকে দেখতে পাইনি বলে চলো আমি পিছিয়ে যাব না, আমি এগিয়ে যাব। তারপর তোমাকে খুঁজে বের করে বিয়ে আমি করব। নাম আমার অনেক ঘোষা। তোমাকে ধরার জন্য চারিদিকে পিছিয়ে দেব আমি আমার চক্রান্তের পালিয়ে এসেছি আমি ছাদনাতলা থেকে পালিয়ে এসেছি। তাইলে ওরা জোর করে ওই শয়তান অনিক ঘোষের সাথে আমাকে বিয়ে দিয়ে দিত। আমি এই লোকটাকে কিছুতেই বিয়ে করব না। গাড়ি অ্যাক্সিডেন্টে যখন আমার সুবর্ণ মারাই গেছে তখন আমি আর এই জীবন বাঁচিয়ে রাখবো না। কিন্তু আমি যে আর পারছি না, আমি যে আর দৌড়তে পারছি না। ফুলেরও বাসর সাজাও বনি, আমার আপন এসেছে, আমার আপন এসেছে। সুরেরও ঝর্ণা বইছে মনে, আমার আপন এসেছে, আমার আপন এসেছে।
স্বপ্নের পরি কেমন করে যে ধরি আশার আলো ব্যথা জীবন ভালোবাসার ছোঁয়া দিল আমার ফুলেরও বাসর সাজাবো নি আমার আপন এসেছে আমার আপন এসেছে সুরেরও ঝর্ণা বইছে মনি আমার আপন এসেছে আমার আপন এসেছে আমার আপন এসেছে আমি আমি কোথায় আমি এটা নদী কি ওই তো খরস্রোতা নদী ওই নদীতে ঝাঁপ দিলে আমি আমার সুবর্ণ দেখা পাবো সুবর্ণ আমি আসছি সুবর্ণ আমি তোমার কাছে আসছি একটা কোণে সাজিয়ে সজ্জিত মেয়ে নদীর দিকে ছুটে যাচ্ছে কেন? নদীতে তো এখন জোয়ারি ভাটা চলছে, নদীতে ঝাঁপ দিলে তো ওকে আর বাঁচানো যাবে না। না 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 না, নদীতে ঝাঁপ দেওয়ার আগে ওকে আমাকে বাঁচাতেই হবে। এই যে মেয়ে, শোনো, তুমি ওদিকে যেও না, ওপর থেকে তুমি ফিরে এসো। এসো এসো মৃত্যুঞ্জয় তুমি আমাকে গ্রহণ করো এসো মা গঙ্গা তোমার বুকে আমাকে আশ্রয় দাও এ কি বন্ধু, তুমি এইভাবে কোণে সাজিয়ে সজ্জিত হয়ে নদীতে ঝাঁপ দিতে যাচ্ছিলে কেন? বলো কি হয়েছে? আমার আমার কপাল পড়েছে কপাল পড়েছে? তাই তো এই পোড়া কপালটাকে শান্ত করতে চেয়েছে ওই খরস্রোতা নদীতে তার মানে সেবক বাবু তোমার সঙ্গে প্রতারণা করেছে? কেন করবে? যে তোমাকে ভালোবেসেছে, যে তোমাকে বাগদান করছে, সে তোমাকে, আমি বুঝতে পেরেছি ওই শয়তান সুবর্ণ সম্বন্ধে অন্য কোনো মেয়ের প্রলোভনে পড়ে তোমাকে দূরে সরিয়েছে। না না, তা তুমি পারবে না সুবর্ণ, তা তুমি পারবে না। তুমি যেখানেই থাকো না কেন, আমি তোমাকে এক্ষুনি ধরে নিয়ে এসে আমার বন্ধুর সঙ্গে আমি তোমার বিয়ে দেবো। আমি আসছি। না যেও না সুবর্ণ হ্যাঁ বলো সুবর্ণ। সুবর্ণ আর বেঁচে নেই কি বললে তুমি? সুবর্ণ ছাদনা তলায় আসার আগে হ্যাঁ বলো। সুবর্ণ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে না 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 না, হতে পারে না, হতে পারে না সুবর্ণ। যা বলছে সুবর্ণ আমার বন্ধু। এবার তুমি ভেবে দেখো যাকে আমি এত ভালোবেসেছি সে চলে গেলে আমি কি বেঁচে থাকতে পারি আমি তো তোমাকে বলতে দিতে পারি না গো বন্ধু। আমাকে বন্ধুত্বের দাবি দিয়ে আমি তোমাকে বলছি এই মুহূর্তে তুমি আমার স্মৃতিতে সিঁদুর তুলে দিয়ে আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে নাও তা না হলে যে ওই শয়তান অলি ঘোষাল না আমাকে বিয়ে করে আমাকে একবারে খুবলে খুবলে খাবে আমি জানি তো, তারপর তোমাকে কোনো গণিকা নয় গিয়ে বিক্রি করে দেবে। সেটাই তো তুমি চাও না না, তা আমি চাই না। তা আমার স্মৃতিতে সিঁদুর ওই দেখো দূরে শয়তানটা আসছে দাও না আমার স্মৃতিতে একটু সিঁদুর তুলে দাও না তা আমি পারবো না, কারণ আমি যে তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতে পারবো না ছেনু। কারণ আমার ঘরটা যে একটা পতিতার ঘর। আমার মা যে বাইজি, তোমার মতো দেবীকে সেই বাড়িতে নিয়ে গিয়ে তোমার এই উঁচু মাথাটা আমি নিচু করে দিতে পারবো না। তবু আমি সেই ঘরে মাথা উঁচু করে বাঁধবো কিন্তু ওই শয়তানটাকে বিয়ে করে আমি যে কিছুতেই মরতে পারবো না ওই শয়তানের সঙ্গে আমি তোমার বিয়ে হতে দেবো না। দাও আমার স্মৃতিতে একটু সিঁদুর তুলে দাও। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি যদি আমাকে কোনোদিন বন্ধু ভেবে ভালোবেসে থাকো তাহলে বন্ধুকে বাঁচাতে আমার স্মৃতিতে একটু সিঁদুর তুলে দাও। আচ্ছা, আমি এখানে সিঁদুর কোথায় পাবো? সিঁদুর কোথায় পাবে? ওগো মা বোনেরা, দাও না তোমাদের বাড়ির সিঁদুরের কৌটো থেকে আমাকে একটু সিঁদুর দাও না। দেখো ঝিনুক, দেখো সমস্ত মা বোনেরা কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কেউ এগিয়ে আসছে না গো, কেউ এগিয়ে আসছে না। দাও না তোমাদের বাড়ির সিঁদুরের কৌটো থেকে না আমাকে একটু সিঁদুর দিলেই হবে। দেবে না ঝিনুক।
কেউ দেবে না, কারণ আছে অনেকের ঘরে সিঁদুর নেই গো। আর যার বাড়িতে সিঁদুর আছে সে তো সেই কবে থেকে সিঁদুর পরা ছেড়ে দিয়েছে, তাই তো এই সিঁদুরের কৌটো খুঁজে পাচ্ছে না। আজ তো আমাকে মরতেই হবে। না, এই রনি বেঁচে থাকতে সে কখনোই তোমাকে মরতে দেবে না। তাই তো ওরা এখানে আসার আগেই আমি আমার দেহে রক্ত দিয়ে তোমার শূন্য স্মৃতিটা রাঙিয়ে দিলাম। আমিও বেঁচে গেলাম। ঝিনু, এই তো ঝিনু। ঠাকুরজি, কেন তুমি চলে এলে? আমরা তো তোর এই লগনেই বিয়ে ঠিক করেছি। আর সেজন্যই তো আমি বর সেজে চলে এসেছি। চল মা, বিয়ের পিড়িতে বসবি, চল। আমরা তো আছি, তোমার ভয় কি? হ্যাঁ ঝিনু, একবার সাড়া দে মা, একবার সাড়া দে। আমি তোর পিসি মশাই, দেখ মা আমি ভালো হয়ে গেছি, কাকা। একবার তাকা। ঝিনুকের স্মৃতিতে রক্ত সিঁদুর। আমি ঝিনুককে বিয়ে করেছি। রনি তার রক্ত দিয়ে আমার সাথে রাগিয়ে দিয়েছে। এই রনির বাড়ি কোথায়? আমাদের দেখে আছে। তোমার বাবার নাম কে? তোমার মায়ের নাম কি? আমি সাংবাদিক ভাস্কর চৌধুরী, আমি সত্যের পূজারি। সত্য ছাড়া মিথ্যা কথা লিখতে আমি শিখিনি। তুমি বলো, আমি আমার ডায়েরিতে লিখছি, তুমি বলো বলো। তোমার আসল পরিচয় কি? বলো, বলো, বলো। বলো। আমি জানি না, আমি কিচ্ছু বলতে পারি না। তাহলে আমি বলছি, শুনুন, ওর সম্পর্কে আমি সব কিছু জানি। জানো? ওর মা হ্যাঁ। একটা গণিকা, আর এই রনি এ শালা একটা বেজন মা। ওরে মামনি, এই খবর শোনার পর আর তো তোকে আমি ওর সঙ্গে যেতে দিতে পারি না। ঝিনুক তুমি আমাকে ছেড়ে যেও না, যেও না ঝিনুক, তুমি আমাকে ছেড়ে যেও না। অনেক যাও, ঝিনুক কেটে এসো। ঝিনুক, এসো ঝিনুক। না, ঝিনুক, ঝিনুক তুমি আমাকে ছেড়ে যেও না, চলে যেও না ঝিনুক, ঝিনুক যেও না, ঝিনুক ফিরে এসো, ঝিনুক। যাও অনেক, ওই জানোয়ারটাকে মেরে ঝিনুক কেটে এসো। ওই শালা বেজন মা, আজ তোকে আমি যেও না ঝিনুক, ঝিনুক আমাকে ছেড়ে যেও না, ঝিনুক, ঝিনুক। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে? সুখ যদি এসেছিলে কেন চলে গেলে? সুখ যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে? কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে? ভেঙে গেল হলাম যা যাব, ভেঙে গেল হলাম যা যাব। কত আশা ছিল এ জীবনে, কি পেলাম আর প্রতিদানে? কি পেলাম আর প্রতিদানে? কি পেলাম আর ঝিনুকের আশীর্বাদের পর্বটা সিরিয়ালের মতো জমে উঠেছে। এই শাড়ি হতে চলেছে, আবার শাড়ি ভাঙছে। এই ভাঙা গোড়ার খেলায় ঝিনুকের জিন্দগিটা হয়ে গেছে একেবারে বরবাদ। আর এই সুযোগে আমি ঝিনুককে তুলে নিয়ে আসবো এই বাইক পল্লী।
তারপর বিদেশের বাজারে পাচার করে কমে নেব আমি মোটা মোটা রুপিয়া। তার আগে ওই সারা রনির জিন্দগিটা আমাকে বরবাদ করতেই হবে। রনির জীবনে সুখ শান্তি কামনা করে মা মঙ্গলচণ্ডীর মন্দিরে পুজো দিয়ে এ কি কাদের তুমি এখানে? রনি ভাই আর মানা সত্যিও আমাকে এখানে দেখে নিশ্চয়ই অবাক হয়ে গেছো, তাই না মালকিন? মালকিন আমি হতে চাই না কাদের, থাকতে চাই না ওই পাপ ব্যবসায়। তাই তো ছেলের কথা মতো বাই মহলের পোশাক ছেড়ে পরেছি পুজোর শাড়ি। পেয়ালার বদলে আজ হাতে তুলে নিয়েছি পুজোর থালা। তাতেও কি তুমি রনির জীবনে পৌঁছে দিতে পারবে আলোর ঠিকানা? কাদের আর তাহলেও কি তুমি রনিকে পৌঁছে দিতে পারবে এই ভদ্র সমাজে? এই ভদ্র সমাজে তার ঠাঁই না হলেও সে তো এর এক কোণে সুন্দরভাবে জীবন যাপন করবে। কিন্তু তার আগে যে রনির জিন্দগিটা খাতা মতো চলেছে, আর সেই সংবাদটা তো আমি দিতে এলাম বলো মালকিন। কি খবর বয়ে নিয়ে এসেছো? তাহলে শুনুন মালকিন, যে রনি ভাইয়া আমাকে লড়কি বাঁচাতে মানা করেছিল, সেই রনি ভাইয়া এক লড়কির স্মৃতিতে সিন্দুর পরিয়ে এই পাপ ব্যবসা লাগাবে ভেবেছিল। কিন্তু তার আগে ওই লড়কির বাড়ির লোকেরা রনিকে পাকড়াও করে তুলে নিয়ে গেল। আর এতক্ষণে হয়তো রনির জিন্দগিটা খতম হয়ে গেল। না, এ কখনো হতে পারে না, এ কখনো হতে পারে না। আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না কাদের, কারণ আমি তো আমার রনিকে চিনি। যে রনি নারী লোভী জানোয়ারদের হাত থেকে নারী সম্মান রক্ষা করে, সে কিনা একটা মেয়েকে না, এ কখনো হতে পারে না। তাছাড়া আমার বীর সন্তানকে তুলে নিয়ে যাবে না, এ মিথ্যা, এ সম্পূর্ণ মিথ্যা, মিথ্যা, মিথ্যা। সত্যি মিথ্যা যাচাই করতে হলে আপনাকে যেতে হবে আমার সাথে। এই গন্ডগোলের মধ্য গোডাউনে, যেখানে রনি হাত পা বাঁধা অবস্থায়